এসো। আর কয়েকটা দিন থেকে যেতে পারতি তো রাই। থাক থাক, বেঁচে থাকো। কাকিমা আসলে আমার তো সামনেই পরীক্ষা না, আর দিদির বিয়ের জন্য তো এই কটা দিন পড়াশোনাও হয়নি। ওর পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে। সেই তো, সত্যি তোরা চলে গেলে আমার বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে রে রাই। ঠিক বলেছো বৌদি, বাড়ির তিনটে মেয়ের বিয়ে হয়ে গেল। এই বাড়িটায় আমরা 5 ভাই বোনে মিলে কত মজা করেছি, কত হই হুল্লোড় করেছি। আর ছর্দিও চলে যাচ্ছে, এখন আর ওসব হবে না। যা বলেছিস রে সুজন। আচ্ছা দেখ, আমাদের যদি কোনোদিন বড় না হতে হতো, এই মনে কর সারা জীবন যদি ছোট্ট হয়ে থাকতাম, কি মজা হতো বলতো। হ্যাঁ, এসো, এসো। থাক থাক বাবা। কৃষাণু, তোমাকে ভুল বুঝে তোমাকে আমরা অনেক অপমান করেছি। তুমি আজ আর সেসব কিছু মনে রেখো না। মা, আপনি এভাবে বলে আমাকে আর লজ্জা দেবেন না। আমি তো আপনাদের ছেলের মতন, আর ছেলেরা যদি অন্যায় করে, ভুল করে, তাহলে আপনারা নিশ্চয়ই বলতে পারেন। না বাবা, তুমি তো কোনো অন্যায় করনি। অন্যায় যে আমরা করেছি, তাই পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও। কাকিমা, কাকিমা এভাবে বললে কিন্তু আমি ভাববো যে আপনারা আমাকে ক্ষমা করেন, আমাকে মেনে নেন। ছি, ছি। আর আপনারা তো গুরুজন, আপনারা কেন ক্ষমা চাইবেন? এটা দেখো মা, কৃষাণু তো ঠিক কথাই বলছে। কৃষাণু, তো আগে যা হয়ে গেছে না, সেগুলো ভুলে যাও। ওগুলো মনে রেখে বেকার কষ্ট দেও না। আরে হ্যাঁ হ্যাঁ, সেসব তো আমি কবে ভুলে গেছি। কিন্তু একটা কথা কি জানো সন্দীপদা, আমার না এই পৃথিবীতে মা ছাড়া আর কেউই ছিল না। এই শহরে যখন আমি ঘুরতে আসি, তখন এই শহরে আমি একা, এখানে কেউ ছিল না। কিছুদিন আগে তো আমার মা মারাই গেলেন। আর এখন আপনজন বলতে এই পৃথিবীতে শুধু শুধু আপনারা। তাহলে বাবা, তোমার যখন ইচ্ছে হবে, যখন মন চাইবে, তুমি এই বাড়িতে চলে আসবে। ওই জামাই বলে নেমন্তন্ন করলে তবে যাবো, এই সব করলে কিন্তু চলবে না। যেমন কোনো চিন্তা নেই বাবা, তুমি শুধু একবার হুকুম করো যে কবে কৃষাণুদাকে ধরে আনতে হবে, আমি একবার বেঁধে নিয়ে আসবো। দেখেছো তো? থাক থাক। মা, বড়দিরা যখন দিরাকামনে আসবে তখন আমরা আসবো কেন? হ্যাঁ, নিশ্চয়ই আসবি। আমি তোকে আগে থেকে নেমন্তন্ন করে দিলাম। তুই আর কৃষাণু দুজনে মিলে আসবি। জানিস রাই, তোর যখন বিয়ে হলো তখন তো তোকে নিয়ম মেনে পার করতে পারিনি। আজ কি মনে হচ্ছে বলতো? মনে হচ্ছে আজই বোধহয় তুই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছিস। কাকিমা, তোর বিয়ের সময় তো কোনো নিয়ম কানুন আচার বিচার করতে পারিনি। দেখ, আমার কাছে না, আমার কাছে এই হাতটা ছাড়া আর কিচ্ছু নেই। এই হাতটা তুই সবসময় পরে থাকিস কেন? আমি বলছি তুই দেখিস, খুব সুখী হবে, খুব সুখী হবে। আরে মা, ভালো থাকিস, ভালো থাকিস।
উঠবে না? তোমার জন্য চা এনেছি। সৈকত, এই সৈকত, কত বেলা হয়ে গেছে জানো? চাটা যদি চুরিয়ে জল হয়ে যায় আমায় কিন্তু দোষ দিতে পারবে না। কি তুমি উঠবে না? এই সৈকত, আরে আবার আবার ঘুমিয়ে পড়লে? কি কুম্ভকর্ণের মতো ঘুম রে বাবা। এবার তো দেখছি ঘুম ভাঙানোর জন্য আমাকে ঢাকঢোল পেটাতে হবে। উঠো না। সূর্য কিন্তু অনেকক্ষণ উঠে পড়েছে, আর কিছুক্ষণ পর মধ্য গগনে চলে যাবে। বাড়ির সবাই কি ভাবছে বলো তো তুমি এতক্ষণ এইভাবে ঘুমোচ্ছ? মানে ভীষণ লজ্জা করছে। তুমি উঠবে না তো? ঠিক আছে, আমি চাটা রেখে গেলাম। ঘুম থেকে যখন উঠবে খেয়ে নিও, আমার অনেক কাজ আছে, আমি চললাম। বাইরের সূর্য কখন উঠেছে আমি জানি না, কিন্তু আমার ঘরের সূর্যদেব প্রথম উঠলো। তার মানে এতক্ষণ তুমি জেগেছিলে। অসুখ ছাড়ো। কিছুতেই ছাড়বো না। আমি ছাড়বো না তো। আমি ছাড়বো না। আমি এখন আমার বউকে আদর করবো। করছো তবে আমি জানি না। ছাড়ো, ছাড়ো, আমি ছাড়বো না। না না, আমি বুঝতে পারছি না, আমি আমার বিবাহিত স্ত্রীকে আদর করতেই পারি, তাই না? লক্ষ্মীটি প্লিজ ছাড়ো না। জানি না কেউ এসে যাবে, কেউ আসবে না তো। কেউ আসবে না। আরে সেদিকে আসবে, আমি কি করবো? আমি আদর করবো না। আমি অসভ্যতা করো না, প্লিজ ছাড়ো। অসভ্যতা? বউকে আদর করাটা অসভ্যতা? জোর করে করলে সেটা অসভ্যতা। শোনো 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 শোনো, তার জন্য যদি ফাঁসি তুমি দাও আমাকে, আমি মাথা পেতে নেবো, অসুবিধা নেই, কিন্তু আমি কিন্তু আদর করবো। দস্যু কথা বলে হিন্দু পুরো না, শুধু দস্যু বলে। এই, এই। গুড মর্নিং। গুড মর্নিং। আরে আরে আস্তে আস্তে আচ্ছা বৌদি, তুমি খাবারটা এখানে সার্ভ করছো কেন? কার মতো কেন প্রশ্ন করছো সকাল সকাল? এখানে কে বসেন শুনি? মামা। তাহলে হ্যাঁ, কিন্তু মামা তো কোনো পুরোপুরি সুস্থ হননি। মামা এখানে বসে খাবেন? না না, মনীষ ঠিকই বলেছে। ভালো দিদি, তুমি বরং বাবার ব্রেকফাস্টটা বাবার ঘরে গিয়ে দিয়ে এসো। ঠিক আছে, আমি দিয়ে আসছি। কোথাও নিয়ে যেতে হবে না, এখানে রাখো, আমি এখানে খাবো। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। হে কি, তুমি রেডি হয়ে কোথায় চললে? অফিসে যাবো। অনেকদিন যাইনি তো, কি অবস্থায় আছে জানি না, দেখি। তোমার অবর্তমানে আমি রোজ অফিসে গেছিলাম। ব্যাস ব্যাস। তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ঠিকঠাক আছে। এই শরীরে তুমি অফিসে যাবে? কটা দিন বিশ্রাম নিলে হতো না? হ্যাঁ বাবা, মীরামা কিন্তু ঠিকই বলছেন, তুমি কয়েকটা দিন রেস্ট নাও, আমি বরং ততদিন অফিসটা সামলাই। ও কথাবার্তা পরে হবে বাবা, আগে তাড়াতাড়ি খাও, ঠান্ডা হয়ে যাবে খাবারগুলো সব। হ্যাঁ হ্যাঁ, লুচি বেগুন ভাজা অনেকদিন বাদে। সেই সকাল থেকে দোয়েল করেছে তোমার জন্য। দোয়েলটা কিচ্ছু বলে না। আচ্ছা বাবা, সবাই যখন বারণ করছে অফিসে আজকে নাইবা গেলে, ছাড়ো না, তোমার শরীরটা তখন পুরোপুরি সুস্থ হয়নি। শরীর আমার একদম ঠিক আছে, তাছাড়া অফিসে যাওয়াটা খুব দরকার। শুধু অফিস নয়, এবার ধ্রুবর ওখানেও যাবো। আজ না গেলে নয়, কদিন বাদে গেলে চলতো না তোমার? না ম্যাডাম, আজকেই যেতে হবে, আমার একটা কাজ অসম্পূর্ণ পড়ে আছে, সেটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। বাবা বলছিলাম কি, আমার না তোমাকে
একটা কথা বলার ছিল। বলে ফেল। না মানে আমি তোমাকে আলাদা করে বলতে চাই। তো বেশ, আমি ব্রেকফাস্টের পরে ঘরে যাচ্ছি, ওখানে আয়, ওখানে শুনবো। ঠিক আছে। অনেকদিন বাদে আবার এই পুরনো খাবার খুব ভালো লাগছে মীরা। আর দুটো নাও। না না না, ও তো খেলে হজম করতে পারবো নাকি? শোনা শোনা শোনা, আমি বলছি কি বিয়ের জন্য খুব ধকল গেছে, ছুটি যখন রয়েছে কটা দিন থাক না বাড়িতে, একটু বিশ্রাম নে। আর বেআই মশাই তো তোকে নিজে থেকে দিয়েছেন ছুটি, হ্যাঁ তুই তো কেটে করে নিসনি। না মা, কি? আমি বলি কি যে বড়দির বিয়ের কাজ যখন ভালো ভালো মিটে গেছে, তখন দাদা আর বাড়ি থেকে বসে কি করবে বলো? বরং তার থেকে যা, তুই অফিসে যা, দেখবে দিবাকর বাবু খুশি তুমি হবে। একদম চুপ করে থাকো। এই সত্যি দেখো, সবসময় বড়দের কথা না শুনলে কেন বলবে এত কথা? মা, ও তো ঠিকই বলেছে রে বাবা। কাজ করছো আমাকে? আবার দেখো, আর শোনো না, অফিসে আমার অনেক কাজ জমে গেছে গো, আজ এই মিলে গো। না খেয়ে দিয়ে চলে যাচ্ছে। আরে আমি শোনো, আমি ক্যান্টিনে বেশ ভালো করে পেট ভরে খাবো, কোনো চিন্তা নেই। চালাস কিন্তু বাবু। সন্দীপ শোন, গজেন্দা কাল তোকে ডেকেছে, চল। গজেন বাবু আমার ডেকেছে, যাও বাবা, এটা তো মনে হচ্ছে আকাশ থেকে বললো। কিন্তু হঠাৎ গজেন বাবু আমি এখন কেন ডাকবে? কেন ন্যাকড়া করছো ওস্তাদ, সেটা তুমি খুব ভালো করেই জানো। দাদা তুই শোন, গজেন বাবু তোকে ডেকেছে। গজেন বাবু মানে তো সেই গুন্ডা টাইপের লোকটা যার ডেরায় তুই কাল রাতে গিয়েছিলি। হ্যাঁ বাবা, তুমি ঠিকই ধরেছো। তো সেই লোকটা তোকে ডাকছে কেন? হ্যাঁ, তাছাড়া সে তো দিবাকর বাবুর অ্যান্টি পার্টি। তুই তাহলে ওই লোকটার কাছে যাচ্ছিস কেন? মা দেখো, আমি জানি দিবাকর বাবুর অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু এমনি লোকটা ভালোই। দাদা কিছু মনে করিস না, আমি ছোট হয়ে একটা কথা বলছি তোকে। তুই কি ভুলে গেছিস গজেন বাবু তোর সাথে কি ব্যবহার করেছিল? তুই ওই শয়তান লোকটার কাছে কেন যাচ্ছিস সন্দীপ? কেন যাচ্ছিস আবার? মা তুমি বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি কিচ্ছু বুঝতে চাই না। অনেক কষ্ট করে সন্দীপ, অনেক কষ্ট করে যে আমি তোকে আবার ফিরে পেয়েছি। মা, তুমি শুধু শুধু টেনশন করো না। লোকটা যখন ডেকেছে নিশ্চয়ই কোনো একটা কারণে রেখেছে, আমি একটু গিয়ে দেখে আসি। সন্দীপ, এই বাড়িটায় না আমরা এই যে তিনটে পুরোপুরি শুধু তোর মুখ চেপেছে আছি, তুই ছাড়া আমাদের দেখার কেউ নেই, কেউ নেই। জানি তুই ভুলে গেলি? হ্যাঁ, তুই ভুলে গেলি যে ওই লোকটা তোকে কোন অন্ধকারে টেনে নিয়ে গিয়েছিল? কি সব দিন গেছে, রাতের পর রাত আমি আর তোর মা খালি ঠাকুরকে ডাকতাম তুই যাতে ঠিক রাস্তায় ফিরে আসিস। তুই জানিস না, তুই জানবি কি করে? তুই তো দেখিসনি, আমি দেখেছি। রাতের পর রাত, রাতের পর রাত তোর বাবা তোর চোখের পাতা এক করতে পারেনি। আমি জানি গো মা, আমি সব জানি মা, আমার উপর একটু ভরসা রাখো মা। ভরসা আছে, ভরসা আছে বাবা, তাই তো বলছি। তুই যাস না ওর কাছে, যাস না ওই খারাপ লোকটার কাছে, যাস না। একবার যখন ওই চক্কর থেকে বেরিয়ে আসতে পেরেছিস তখন আর যাস না। ও বাবা তুই আর যাস না। শোনো শোনো, প্লিজ বিশ্বাস করো আমায়, আমি ওই লোকটার চক্কর থেকে একদম বেরিয়ে এসেছি। তাহলে কেন যাচ্ছিস? কেন যাচ্ছ? কেন যাচ্ছে? তাহলে তোকে ডেকেছে কেন? তাই তো আমি জানি না, তবে গিয়ে আমাকে একবার সেটা দেখতে হবে। আর তাছাড়া আমাকেও তো বোঝাপড়াটা করতে হবে। আমরা কি তাহলে বাইরে ওয়েট করবো? বেশি দেরি করলে কিন্তু আবার গজেন্দার মুড পাল্টে যাবে। না না, তোরা যাও, আমি যাচ্ছি। সত্যি তুই তো তাহলে অফিস যাবি না? তুই ওখান থেকে বাড়িতে চলে আয়, দুপুরে বাড়িতে খা। না আমি অফিস যেতেই হবে। আমি গজেন্দার ওখান থেকে স্ট্রেট অফিস চলে যাবো। তোমরা কিচ্ছু চিন্তা করো না আমার জন্য, আমি ঠিক থাকবো, আমি ঠিক থাকবো। কিরে, আমি কি অফিস টফিস যাবো না আজকে?
বাবা, এই তো না হয়ে গেছে। কি বললি আমার সঙ্গে সব কথা আছে, আমি তোর জন্য ঘরে ওয়েট করে করে তুই এলি না দেখে এখানেই চলে এলাম। যাকে বল কি কথা বলার আছে বল, আমি শুনি। এই না, কি এটা? তুমি যখন ছিলে না তখন ধ্রুব আঙ্কেল আমাকে যত টাকা দিয়েছে আর সংসার খরচের জন্য যত টাকা খরচা হয়েছে সব কিছু হিসেব আমি এখানে লিখে রেখে দিয়েছি। হ্যাঁ, তো এইসব হিসেব নিয়ে আমি কি করব? তুমি দেখে নাও না সব ঠিকঠাক খরচা টরচা হয়েছে কিনা। এই কথাটা তুই বলতে পারলি দোয়েল? বাবা হয়ে কখনো মেয়ের কাছে আমি হিসেব চাইতে পারি? আমি তো তোমার নিজের মেয়ে নই, তাই আমার উপর এতটা বিশ্বাস করা কি উচিত হবে বাবা? তাই না? হ্যাঁ, মাঝে মাঝে আমি ভুলেই যাই যে তুই আমার নিজের মেয়ে নয়। আমি জানি দোয়েল, তুই আমাকে তোর বাবা বলে মেনে নিতে পারিস নি এখনো, কিন্তু কি করবো বল? আমি তো তোকে নিজের মেয়ে ছাড়া আর কিছু ভাবতে পারি না। চুপ করো বাবা, চুপ করো। আমি এখনো বিশ্বাস করি যে গত জন্মেও তুই আমার নিজের মেয়ে ছিলি। আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এই বাড়িতে আসার পর থেকে আমি তোমাকেই আমার বাবা বলে মেনেছি। দেখ দোয়েল, আমি তো প্রায় পাগল হতেই বসেছিলাম। আর যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক তারা আমার সঙ্গে কি ব্যবহারটাই করলো, আমাকে পাগল প্রমাণ করে আমাকে পাগলা গারোতে পাঠাবার। থাক না বাবা, ছাড়ো না এসব কথা, থাক। রক্তের সম্পর্কটা সব নয় দোয়েল। তাহলে তুই আমাকে বল, কোন সম্পর্কের জোরে তুই ছুটে গেলি আমাকে আমাকে বাঁচাতে, আমাকে ছাড়িয়ে আনতে? বল, চুপ করে থাকিস না, বল কোন সম্পর্কের জোরে? আমি বলবো না বাবা, আর কখনো এরকম কথা বলবো না। বলিস না, আমার মনে ভীষণ কষ্ট হয়। প্রমিস বলবো না। তবে তোমাকে আরেকটা কথা বলার ছিল, বলবো? বল, নিশ্চয়ই বলবি। আসলে তোমাকে ছাড়াবার জন্য আমি আমার আর মার কিছু গয়না বিক্রি করে 1 লক্ষ টাকা জোগাড় করেছিলাম। আমি বিশাল বড় অন্যায় করে ফেলেছি বাবা, মার গয়নাগুলো বিক্রি করে। খুব অন্যায় করে ফেলেছিস, তাই না? খুব অন্যায় করে ফেলেছিস দোয়েল। বাবা হয়ে আমি তোকে বলছি, এটা যদি তোর অন্যায় হয় তাহলে এরকম অন্যায় তুই যেন সারা জীবন করে যাস। তুমি জানো না বাবা, এবারে সবাই আমাকে তার জন্য ভুল বুঝেছে। সবাই বলেছে আমি নাকি গয়নাগুলো বিক্রি করে বাড়ির সম্মান নষ্ট করেছি। এমনকি আমার মা, আমার কাকিমা, কাকা, ভাই বোন সবাই আমাকে ভুল বুঝেছে বাবা, সবাই। মন খারাপ করিস না মা, লোকে অনেক রকম কথা বলে, সব কি শুনতে হয়? শোন, আমি আজই তোকে টাকা দিয়ে দেবো, দেখ যদি গয়নাগুলো ছাড়িয়ে আনতে পারিস। আর আজ বিকেলে অফিস থেকে ফেরার সময় আমি তোদের বাড়িতে ঘুরে আসবো। না না বাবা, তার কোনো দরকার নেই। দরকার আছে, নিশ্চয়ই দরকার আছে। আমার এই মেয়েটা যে খাঁটি সোনা, সেটা তোর বাড়ির লোকেদেরও তো জানতে হবে, বুঝতে হবে, হবে না?
কিচ্ছু লাগবে না, তখন তো পড়লাম, আর ভাল লাগছে না করতে। বুঝতে পেরেছি, খিদে পেয়েছে তো। এই তো আমার আটা মাখা হয়ে গেছে, এক্ষুনি রুটি বানিয়ে দিচ্ছি। আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হবে বলো তো? বারে কষ্ট পাওয়ার কি আছে, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে বলো। হুম, কিন্তু এটা তো আমারও সংসার, তার মানে আমাকেও কাজ করা উচিত, আমাকে তোমার হেল্প করা উচিত। তার কোনো দরকার নেই। কেন দরকার নেই? দরকার আছে। বললাম তো দরকার নেই। আমি বললাম তো দরকার আছে, দাও আমি কি করবো বলো, আমি কাজ করবো। দাও। তাই কাজ করবে? আচ্ছা কি কি কাজ পারো তুমি বলো তো? আমি আমি সব কাজ করতে পারি। কি এই তো দাও। কি হলো কি? না না, আটাটা আমি মাখবো। আচ্ছা তুমি আটা মাখতে পারো? হ্যাঁ রে বাবা, কি করে মাখতে হয় বলো তো? এই তো দেখো না আমি করছি। এই কি করছো কি? কি হলো, দাঁড়াও, সব হবে, সব হবে। সব শেষ করে দিল। হ্যাঁ, এবারে এইটাকে এইটাকে এইটা এটা কি হলো? কি আবার হলো? তুমি আমাকে কাজ কাজ বেড়াতে এসে আমার ধ্যাৎ, সব শেষ করে দিলে। এ বাবা, তোমাকে আবার আটা মাখতে হবে না? ইচ্ছে থাকলেও তো উপায় নেই। কেন? কারণ ঘরে যে আর আটা নেই, এটুকুই ছিল। এ বাবা, এটুকুই আটা ছিল? আগে জানলে আমি 8 বাড়ি আর তোমার হেল্প করতে আসতাম না। দেখেছো তো, শুধু শুধু আটাগুলো নষ্ট হলো। এবার নষ্ট কেন হবে? এটা দিয়েও তো কাজ হবে। কাজ হবে মানে এই আটা দিয়ে রুটি করা যাবে নাকি? রুটি করা যাবে না ঠিকই, কিন্তু গোলা রুটি তো হবে। গোলা রুটি? এটার সঙ্গে একটু নুন চিনি, একটু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি মিশালেই হয়ে যাবে। বাহ, ভালো বলেছো তো। তাহলে দাও আমি পেঁয়াজটা কাটি। আবার কাজ করবে তুমি? আচ্ছা ঠিক আছে, লঙ্কাটা অন্তত কুচিয়ে দিই। আবার? আচ্ছা, নুন চিনিটা যদি... থাক, হয়েছে, অনেক হয়েছে। যাও আবার হাত দিয়ে এসো, আর কাজ করতে হবে না। এটা কি হলো?